আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে আমি পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের ডাকের অঙ্ক এবং ঐকিক নিয়ম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ইতিপূর্বে যতগুলো ক্লাস নিয়েছি আশা করি তোমরা সবগুলো ক্লাসই খুব গুরুত্ব সহকারে দেখেছো এবং অঙ্কগুলো করার চেষ্টা করেছো এবং তোমরা অঙ্ক করেছো, আমি আশাবাদী। তো আজকে আমরা প্রথমেই 24 পৃষ্ঠা থেকে ডাকের একটা সৃজনশীল আকারে একটা অঙ্ক করব। ডাকের অঙ্কই কিন্তু সৃজনশীল আকারে করব। তোমরা খেয়াল করো, আমি আগে ডাকটা পড়ে নিচ্ছি যে মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। মা মেয়ে, পুত্র পিতা পুত্র, এই অঙ্কগুলা কিন্তু প্রত্যেকটা শ্রেণীতেই থাকে এবং খুব মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসে এগুলা। মা ও মেয়ের বয়সের সমষ্টি 56 বছর। মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। মায়ের যা বয়স মেয়ের বয়সের 3 গুণ। ধরো মেয়ের বয়স যদি 1 বছর হয় তাহলে এর 3 গুণ হবে কার বয়স? মায়ের বয়স। মেয়ের বয়স যদি 6 বছর হয় তাহলে যদি 3 গুণ হয় তাহলে কত বছর হবে? 18 বছর। তাহলে 18 বছর হবে হচ্ছে মায়ের বয়স। সেই অঙ্কগুলাই আমরা একটা অঙ্ক এমনভাবে করব যাতে যতগুলো অঙ্কই আসুক না কেন আমরা সেগুলো সুন্দরভাবে করতে পারি। তাদের প্রত্যেকের বয়স কত চেয়েছি, মানে মেয়ের বয়স কত আর মায়ের বয়স কত, খুব ভালো করে খেয়াল করো। এই অঙ্কটা আমি তোমাদের সৃজনশীল আকারে করাবো যাতে করে ডাকের অঙ্ক তোমরা সুন্দরভাবে পারো। আমি ডাকের অঙ্কই করাবো কিন্তু এটা সৃজনশীল যদি আসে তোমরা দিতে পারবে। আমার সাথে সাথে তোমরা লেখো, তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কিংবা আমি আগে বুঝাই দিই তারপরে তোমরা লেখো। খেয়াল করো, বোর্ডে খেয়াল করো। প্রথমে আমরা লিখবো, যেহেতু যদি মেয়ে থাকে মেয়ে লিখবো, ছেলে থাকলে ছেলে লিখবো, পুত্র থাকলে পুত্র লিখবো, মেয়ের কন্যা থাকলে কন্যা লিখবো। মেয়ের বয়স, খুব ভালো করে খেয়াল করবো, এখান থেকে দূরে লিখবো আমরা, দূরে। আমাদের সমানের নিচের লাইন যেন আমাদের কি হয়, এই সমান সমান বরাবর আসে। খেয়াল করো, মেয়ের বয়স সমান মেয়ের বয়সের 1 গুণ। কিভাবে? ধরো আমার বয়স 31 বছর, তাহলে আমার বয়স আমার বয়সের কত গুণ? 1 গুণ। কেননা 31কে যদি তুমি 1 দ্বারা গুণ করো তাহলে কত হবে? 31। তাহলে তোমার বয়স তোমার বয়সের কয় গুণ? 1 গুণ। তোমার বয়স যদি 10 বছর হয় তাহলে তার সাথে 1 গুণ করলে কত হবে? 10 10 10কে 10। তোমার বয়স যদি 12 বছর হয় তাহলে 12কে 1 দ্বারা গুণ করলে কত হবে? 12 বছর। অনুরূপভাবে মেয়ের বয়স মেয়ের বয়সের কত গুণ? 1 গুণ। সুন্দর। এরপর খেয়াল করো, মায়ের বয়স সমান মায়ের বয়স মেয়ের বয়সের কয় গুণ? বইয়ে বলে দেওয়া আছে 3 গুণ। খুব ভালো করে বুঝে নাও। এবার আমরা একটা লম্বা দাগ দিব নিচ বরাবর, এটাকে আমরা যোগ করতে হবে। তাহলে আমরা এখানে দেখো দুইটা জিনিস, মা আর মেয়ে। তাহলে আমরা লিখবো অতএব মা ও মেয়ের বয়সের সমষ্টি সমান, এখানে এই যে সমান সমান বরাবর এর জন্য রাখবা, মেয়ের বয়সের দেখো এখানে ছিল মা ও মেয়ের বয়সের সমষ্টি, দুইজনের বয়সের সমষ্টি। একজনের বয়স যদি 1 হয় আরেকজনের বয়স হয় 3, তাহলে 3 আর 1 এর সমষ্টি মানে যোগ বোঝায়, যোগফল বোঝায়। তাহলে 3 আর 1 কত? 4 গুণ। একেবারে সহজ। এবার প্রশ্ন হলো যে মেয়ের বর্তমান বয়স কত, মায়ের বর্তমান বয়স কত? তাহলে আমরা লিখব মেয়ের বয়স দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে 56 বছর, ভাগ করব হচ্ছে দুইজনের বয়সের গুণ দ্বারা, মানে দুইজনের বয়সের সমষ্টির গুণ কত বের হয়েছে? 4। তাহলে আমরা 4 দ্বারা গুণ করব। দেখো 5 এর মধ্যে 4 দ্বারা ভাগ করলে যায় একবার, থাকে 1, 16, 4 4 16, 14 বছর। মেয়ের বয়স 14 বছর। খুবই সহজ, মেয়ের বয়স 14 বছর।
এবার বলছে যে মেয়ের বয়সের 3 গুণ হচ্ছে মায়ের বয়স, তাহলে আমরা লিখবো মায়ের বয়স, এই যে মেয়ের বয়সের হচ্ছে 3 গুণ, তাহলে মেয়ের বয়স কত 14, তার 3 গুণ কত হবে সেটা আমরা গুণ করে দেব। 3 গুণ চাইছে এই জন্য আমরা 3 লিখবো, 4 গুণ চাইলে 4 লিখবো, 2 গুণ চাইলে 2 লিখবো। 3 4 12, 2 হাতে আমার 1, 3 ওকে 3 আর 1 4, 42 বছর। এবার খেয়াল করো দুইজনের বয়সের যোগফল যদি আমাদের 56 হয় তাহলে মনে করবো উত্তর হয়ে গেছে। তাহলে মেয়ের বয়স 14 আর মায়ের বয়স 42, এই দুইটা যোগ করো দেখো 56 আসে কিনা। 4 আর 2 6 আর 4 আর 1 কত 5, 56। তার মানে আমাদের উত্তর হয়ে গেছে। তাহলে এইভাবে পিতা পুত্র কিংবা মেয়ে মা অথবা মা মা কন্যা, মাতা কন্যা, যে অঙ্কটাই আসুক না কেন সবগুলা পিতা পুত্রের, মাতা কন্যার, মেয়ে মায়ের অঙ্ক আমরা এই নিয়মেই করব, সবগুলা এই নিয়মটাই ফলো করবে এবং খুবই সহজভাবে আমরা এই নিয়মটা করব। এই সমষ্টি বের করে নিব, মেয়ের বয়স বের করব, তারপর আমরা মায়ের বয়স বের করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব দ্রুত এই অঙ্কটা উঠিয়ে নাও। সরি, এটা 24 পৃষ্ঠা হবে, 24 পৃষ্ঠার 11 নম্বর অঙ্ক, 24 পৃষ্ঠার 11 নং উঠিয়ে নাও। এখানে এই পৃষ্ঠা থেকে আমরা আরেকটা অঙ্ক করব, এরপর আমরা ঐকিক নিয়মটা দেখাবো তোমাদের। উপরের টুকু ওঠানো শেষ? আচ্ছা, ওকে। আর নিচের টুকু তুলো তাড়াতাড়ি। চব্বিশ পৃষ্ঠা 3 নম্বর অঙ্কটা আমরা করব। এখানে দেখো এখানে একটা ডাক দেওয়া আছে, পলি এবং রাজনের একত্রে 18,650 টাকা আছে। রাজন অপেক্ষা পলির 1,680 টাকা কম আছে, পলি এবং রাজনের প্রত্যেকের কত টাকা আছে? তোমাদের আমি আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম, বলছিলাম যে যার টাকা কম থাকবে আমরা তার নামটাকে লিখব। খুব ডাকটা ভালো করে পড়ে নাও, বুঝে নাও। পলি এবং রাজনের একত্রে 18,650 টাকা আছে। রাজন অপেক্ষা পলির, অপেক্ষা মানে পলির 1,680 টাকা কম আছে, তার মানে পলির টাকা কম আছে, পলির। হ্যাঁ, ওঠানো শেষ, ওকে। তাহলে আমরা লিখব পলির আছে। একবারে সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে। পলির আছে। আচ্ছা বলো তো দুইজনের মোট কত টাকা আছে? দুইজনের 18,650 টাকা, 18,650 টাকা, এটা হচ্ছে দুইজনের টাকা। এই দুইজনের টাকা থেকে আমরা বাদ দিব হচ্ছে রাজনের যেটা বেশি আছে, 1,680 টাকা বেশি আছে রাজনের। তাহলে দেখো এই টাকাটা হচ্ছে দুইজনের আর এই টাকাটা রাজনের বেশি আছে 1,680 টাকা। তাহলে আমরা একজনের টাকা বের করতেছি। কয়জনের? একজনের টাকা বের করতে হলে আমাদেরকে 2 দ্বারা ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করতে হবে? ভাগ হচ্ছে 2 টাকা। তাহলে খেয়াল করো আমাদের হিসাবের নিয়ম অনুযায়ী আমাদের প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। তাহলে প্রথম বন্ধনীর কাজ করলে 0 থেকে 0 বাদ দিলে 0। নিচে যেহেতু, আচ্ছা এটাকে রাফ করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, ওখান থেকে করা যায়, তোমরা আবার নাও বুঝতে পারো। 0 থেকে 0 বাদ দিলে 0, উপরের সংখ্যা যেহেতু ছোট 5, নিচের সংখ্যা যেহেতু বড় 8, তাহলে 5কে আমরা ধরবো। 15 থেকে 8 বাদ দিলে 7, হাতে আমার 1, 1 আর 6 7, 16 থেকে 7 বাদ দিলে 9, হাতে আমার 1, 1 আর 1 2, 8 থেকে 2 বাদ দিলে হবে কত? 6 1, 16,970 টাকা। 16,970 টাকা। 70 ভাগ হচ্ছে আমাদের কত? 2। এখানে আমরা লিখব টাকা। এবার দেখো এখানে যদি আমরা ভাগ করি 2 দ্বারা, 16,970 ভাগ হচ্ছে 2, 8 দোগুণে 16, আনলাম 9 কেটে, 4 দোগুণে 8, থাকলো 1, আনলাম 7 কেটে, 8 দোগুণে 16, থাকলো 1, আনলাম 0 কেটে, 5 দোগুণে 10,
8,485 টাকা, 8,485 টাকা। এটা হচ্ছে পলির টাকা। মনে রাখবা পলির যা টাকা রাজনেরও কিন্তু ঠিক সমপরিমাণ টাকা, তারপরে যেটা আসবে সেটা যোগ করে দিতে হবে। যেমন আমরা একবার লিখব রাজনের আছে এই যে টাকাটা দেখো 8,485 টাকা, এটা রাজনেরও 8,485 টাকা। পলির টাকাও যতটি, রাজনের টাকাও ততগুলা, কিন্তু বলা আছে রাজনের টাকা কিন্তু আবার বেশি আছে, যেটা বেশি আছে সেটা কত 1,680 টাকা। এটা যোগ করে দিবা, এটা যোগ করে দিলে খুব সহজেই হয়ে যাবে। 0 আর 5 যোগ করলে কত 5, 8 আর 8 16 6 হাতে আমার 1, 7 7 আর 4 11 1 হাতে আমার 1, 1 আর 1 2, 2 আর 8 10। এটি হচ্ছে আমাদের রাজনের টাকা। তাহলে সমান ছিল, কিন্তু রাজনের 1,680 টাকা বেশি থাকার কারণে আমাদের কিন্তু রাজনের টাকা বেশি হয়ে যাবে। ঠিক আছে, এইরকম রাজন থাকতে পারে, পলিমলি থাকতে পারে, বা ফরিদা থাকতে পারে, ফাতেমা থাকতে পারে, যে কোনো নাম দিয়ে আসুক না কেন, সর্বপ্রথম তোমরা যেটা বাছাই করবে সেটা হচ্ছে কম টাকা কার আছে, কম টাকা কার আছে সেই টাকাটা আগে বের করবা, তার নামটা আগে লিখে দিবা। আর এই নিয়মেই আমি মনে করি তোমাদের বইয়ে মিনিমাম 7 থেকে 8 অঙ্ক আছে। তাহলে এই অঙ্কটা খুব গুরুত্ব সহকারে আশা করি বুঝতে পেরেছো। এবার তোমরা সুন্দর করে উঠিয়ে নাও, রাফ শহর তুলবে। হয়ে গেছে? আচ্ছা, ওকে। এ পর্যায়ে আমি তোমাদেরকে নিচে একটা অঙ্ক আছে, ওটা গাণিতিক বাক্যের মাধ্যমে শর্টকাটে একটু দেখানোর চেষ্টা করব। যে এটা দেখানোর পর আমরা ঐকিক নিয়মের অঙ্ক করব। আমরা লিখেছি ডাকের অঙ্ক এবং ঐকিক নিয়ম। এটা আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো যে আবির 500 টাকা নিয়ে বাজারে গেল, সে 60 টাকা দরে, দরে বোঝো তো, মানে 1 কেজির দাম 60 টাকা, 2 কেজি আলু, 50 টাকা দরে 1 কেজি পটল, 55 টাকা দরে 1 কেজি বেগুন কিনলো। সবজির দোকানের জিনিসের দাম পরিশোধ করে 220 টাকার মাছ কিনলো, তার কাছে কত টাকা রইল? খুবই সহজ অঙ্ক। এটা আমি তোমাদেরকে গাণিতিক বাক্যের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তোমরা করবে যে তার কাছে রইল। একদম শর্ট করে বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা। দেখো টোটাল টাকা 500 টাকা, আবির 500 টাকা নিয়ে বাজারে গেছে। ধরো তুমি 500 টাকা নিয়ে বাজারে গেলা, 500 টাকার একটা নোট নিয়ে তুমি বাজারে গেলা, বা ভাঙতি টাকা মিলেও 500 টাকা হতে পারে, সমস্যা নেই। বাজারে গেলা, সেখানে যাওয়ার পরে তুমি কি কিনলা, এর থেকে বাদ দিতে হবে 60 টাকা দরে 2 কেজি আলু কিনছো, লিখলাম 60 গুণন 2 যোগ 50 টাকা দরে 1 কেজি তুমি কি কিনেছ, পটল, তাহলে আমরা লিখবো 50 গুণন 1 যোগ, এরপরে তুমি কি লিখেছ যে 55 টাকা দরে 1 কেজি পটল কিনেছ, তাহলে 55 গুণন 1, তার সাথে আমরা আরো যোগ করে দিব হচ্ছে যে এই সবজি কেনার পরে তুমি আবার 220 টাকার মাছও কিনছো, তাহলে আমরা এখানে মাছের দামটাও 220 টাকা কি করে দেব, যোগ করে দেব। তাহলে খেয়াল করো, আমরা এখানে লিখবো 500 টাকা নিয়ে বাজারে গেছিলাম, সেখান থেকে এখানে আমাদের গুণের কাজ করতে হবে প্রথমে, তাহলে 2 দ্বারা 0 গুণ করলে 0, 6 দুগুণে 12, এই যে যোগ 1 দ্বারা 0 গুণ করলে 0, 5 একে 5, যোগ 5 একে 5, 5 একে 5, যোগ 220 টাকা। এবার দেখো আমরা লিখবো 500, প্রথম বন্ধনীর ভিতরে কাজ করতে হবে আমাদের, তাহলে সবগুলাই যেহেতু একই চিহ্ন আছে তাহলে আমরা যোগ করে দেব 0 5 0 0, তাহলে আমাদের যোগ হবে কত 5, 2 আর 5 7, 7 আর 5 12, 12 আর 2 14, 4 হাতে আমার 1, 1 আর 2 3, 3 আর 1 4, তাহলে বিয়োগ করে দাও 55 টাকা। আচ্ছা বুঝিয়ে দিচ্ছি, 10 থেকে 5 বাদ দিলে কত হবে 5, হাতে আমার 1, 1 আসা 4 এর সাথে যুক্ত হবে 4, 10 থেকে 4 5, 4 আর 1 5, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে আমার 1,
1 আর 4 5, 5 থেকে 5 বাদ দিলে 0। তাহলে তার কাছে অবশিষ্ট থাকবে হচ্ছে 55 টাকা। আশা করি বুঝতে পেরেছ, এবং এটা তোলারও কোনো প্রয়োজন মনে করতেছি না, তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমি তোমাদেরকে ঐকিক নিয়ম দেখাবো। তো ঐকিক নিয়ম দেখার আগে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা তোমাদেরকে মনে রাখতে হবে যে ঐকিক নিয়ম আসলে কাকে বলি। ঐকিক নিয়ম কাকে বলি? নিয়ম কাকে বলে? শুনেছো যে ঐকিক নিয়মে অঙ্ক আছে, কিন্তু ঐকিক নিয়ম কাকে বলে সেটা তো জানতে হবে। এটা যদি তুমি না জানো তাহলে তো ঐকিক নিয়ম কি বুঝবা না। কথা এখানে বলা আছে যে হিসাবের সুবিধার্থে, আমার সাথে সাথে এটা লেখো, এটা বোঝার কিছু নাই, এটা শুধু মুখস্থ করতে হবে, পরে আমি বুঝিয়ে দিচ্ছি। হিসাবের সুবিধার্থে প্রথমে একটির মান বের করে সমস্যার সমাধান করার নিয়মকে ঐকিক নিয়ম বলে। এটা তোমরা লিখে নাও। এটা লেখার পরে আমি তোমাদের একটা অঙ্ক বোঝালেই তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কিভাবে একটার মান বের করতে হয়। একটার মান বের না করেও করা যায়, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু এটা তোমরা লিখে রাখবে, মনে রাখবে, মুখস্থ রাখবে। হিসাবের সুবিধার্থে প্রথমে একটির মান বের করে সমস্যার সমাধান করার নিয়মকে ঐকিক নিয়ম বলে। শেষ লেখা? একটু দ্রুত লিখতে হবে, ভুল করা যাবে না। আচ্ছা, এ পর্যায়ে আমরা প্রথমেই 25 পৃষ্ঠা থেকে একটা অঙ্ক করব। 25 পৃষ্ঠা কোশ্চেন মার্ক দেওয়া একটা অঙ্ক আছে, আমরা এটা মুছে দিলাম, তোমাদের লেখা শেষ হয়েছে। দেখো ডাকটা পড়ে দিচ্ছি আমি। 12টি আমের দাম 264 টাকা, এরূপ 35টি আম ক্রয় করতে কত টাকার প্রয়োজন? 12টির দাম 264 টাকা। আমি আগেই বলেছি হিসাবের সুবিধার্থে প্রথমে একটির মান বের করতে হবে। তাহলে আমরা লিখব 12টি আমের দাম 264 টাকা। 12টি আমের দাম 264 টাকা। তাহলে আমাদের হিসাবের সুবিধার্থে প্রথমে একটির মান বের করতে হবে। তাহলে আমরা লিখব অতএব একটি আমের দাম, 12টার দাম যদি 264 টাকা হয়, একটার দাম কি কমবে না বাড়বে? কমবে। কমলে ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ। এটা আমরা দুইভাবে করতে পারি ভাগ, একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে। আমরা যদি এখানে লিখি 264 আর দাগ দিয়ে নিচে যদি লিখি এই 12, এটাকেও ভাগ বোঝায়। আবার যদি আমরা এইভাবে লিখতাম এটার পরিবর্তে যে 264 ভাগ হইল 12, একই কথাই যে আমরা যদি 264 নিচে দাগ দিয়ে 12 লিখি, এটাওকে ভাগ বোঝায়। আবার আমরা এটার পরিবর্তে যদি লিখতাম 264 ভাগ 12, এটাকেও ভাগ বোঝায়। কিন্তু আমরা এটা কেন লিখবো? এই অঙ্কটাকে একবারে নিঃশেষ করে দেওয়ার জন্য আমরা এইভাবে লিখবো। না হলে আবার এখানে আমাদের একটা দুইটা লাইন বেশি করতে হবে, আমরা করব না। তাহলে কতটি আমের কথা বলছে? 35টি। তাহলে আমরা লিখবো 35টি। হ্যাঁ, 35টা আমের কথা বলছে। 35টি আমের দাম। খেয়াল করো, একটা আমের দাম যদি কমে, 35টা আমের দাম কিন্তু অবশ্যই বাড়বে। আর বাড়লে গুণ, কমলে ভাগ, মনে রাখবা। ঐকিক নিয়মের ক্ষেত্রে বাড়লে গুণ, কমলে ভাগ। গুণন হচ্ছে 35, ভাগ হচ্ছে 12 টাকা। এবার এই 12 দ্বারা 35কে ভাগ করা যায় না। দেখো 12কে 12, 12 দোকানা 24, 3 12 36। যদি 35কে ভাগ করা না যায়, মনে রাখবা অবশ্যই 264কে ভাগ করা যাবে। তাহলে আমরা 12 দ্বারা 264কে ভাগ করে দেখি। দেখো 12 গড় নামাতে বলে আমরা 26 পর্যন্ত দাও। 12কে 12, 12 দোকানা 24, 3 12 36, বেশি চলে যায়, তাহলে আমরা দিব 2 বার।
12 দোগুণা 24, 12 দোগুণা 24 আমাদের একটু হোল্ড করে নিচ্ছি। যদি আমরা 26কে ভাগ করি তাহলে 12 দোগুণা 24, তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0। এবার আনলাম আমরা 4 কেটে, তাহলে 12 দ্বারা আবার 24কে ভাগ করলে 12 দোগুণা কত 24, তাহলে আমাদের হবে কত টাকা। এই 12 দ্বারা যদি আমরা 264কে কাটি এটা হবে 22 টাকা। এবার 22কে আমরা গুণ করব 35 দ্বারা, তাহলে বড় সংখ্যাটা আগে লিখবা, গুণের ক্ষেত্রে ছোটটাকে পরে নিচে লিখবা। 5 দোগুণা 10-এর শূন্য হাতে আমার 1, 3 দোগুণা 6 আর 1-এ 7, শূন্য বাদ দাও। 5 দোগুণা 10-এর শূন্য হাতে আমার 1, 3 দোগুণা 6 আর 1-এ 7, তাহলে 0 7 7 770 টাকা। 35টি আমের দাম আমাদের হচ্ছে 770 টাকা। খেয়াল করো, আমরা কিন্তু এখানে 12টি আমের দাম দেওয়া আছে, আমরা প্রথমে একটির মান বের করছি, একটির মান একেবারে বের করি নাই, বের করলে এখানে আমাদের 22 লিখতে হতো, কিন্তু আমরা এটাকে একবারে নির্মূল করে দিব বিদায় আমরা এটাকে 264 ভাগ 12 লিখছি। 35টার দাম বাড়বে এজন্য আমরা কি লিখেছি, গুণ হচ্ছে 35। তাহলে 12 দ্বারা 64কে কেটে দিলে ভাগ করলে হবে আমাদের কত 22। এই 22 দ্বারা আমাদের এখানে গুণ চিহ্ন থাকার কারণে 35কে গুণ করতে হবে। তাহলে 22 দ্বারা 35কে গুণ করলে আমাদের উত্তর হবে কত 770 টাকা। অর্থাৎ আমাদের 35টা আমের দাম হচ্ছে 770 টাকা। এই পর্যায়ে আরেকটা ঐকিক নিয়ম করে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এটা উঠাও, এইটুকু উঠাও, আর রাবটুকু একদম সিম্পল রাব, তো উঠানোর দরকার নাই, তোমরা শুধু এই অঙ্কটা উঠাই নাও। শেষ, ওকে। এই পর্যায়ে আমরা এই পৃষ্ঠা থেকে আরেকটা অঙ্ক করে তারপর তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব আমি। এখানে দেখো এই পৃষ্ঠায় আরেকটা অঙ্ক দেওয়া আছে যে 1 নাম্বার, 25 পৃষ্ঠার 1 নাম্বার কি বলছে, তানি 192 টাকা দিয়ে 8টি কমলা কিনলো, 192 টাকা দিয়ে 8টা কমলা কিনছে, সে 3টি কমলা কিনতে তার কত টাকা প্রয়োজন তা বের করো। 3টা কমলা কিনতে তার কত টাকা প্রয়োজন, তাহলে আমরা লিখবো 8টি কমলার দাম, 8টি কমলার দাম কত টাকা 192 টাকা। তাহলে আগেই বলেছিলাম প্রথমে একটির দাম বের করতে হবে, তাহলে আমাদের একটির দাম কি কমবে না বাড়বে, কমবে, কমলে আমরা ভাগ করে দেবো, এই যে নিচে ভাগ দাগ দিয়ে ভাগ দিয়ে দেবো, 8টি কমলা 8 টাকা, তাহলে 8 দ্বারা ভাগ, তাহলে 3টার দাম বের করতে বলছে, একটার দাম যা হবে 3টার দাম অবশ্যই তার চাইতে কি হবে বেশি হবে, তাহলে বেশি হলে কি হবে আমাদের গুণ, গুণন 3 ভাগ হচ্ছে কত 8। দেখো 3টা কিন্তু 8কে ভাগ করা যায় না, 8টা 3কে ভাগ করা যায় না, তাহলে বুঝতে হবে যে এই 8 দ্বারা অবশ্যই 192কে ভাগ করা যাবে, তাহলে আমরা লিখবো 8 ভাগ হচ্ছে 192। তো দেখো 8 টককে 8, 8 দোগুণা 16, 3 8 24, 3 বার যাবে না, 2 বার দাও, 8 দোগুণা 16, থাকলো আমাদের কত 3, 9 থেকে 6 বাদ দিলে 3, 1 থেকে 1 বাদ দিলে 0। এবার 2 কেটে নিয়ে আসো, 8 ঘর নামাতে বলে যাও 32 পর্যন্ত, 8 কে 8, 8 দোগুণা 16, 3 8 24, 4 8 32, 4 বার 32। তাহলে আমরা এটা এই 8 দ্বারা যদি এটাকে কাটি এটা হবে 32 টাকা, অর্থাৎ একটা কমলার দাম 32 টাকা। 3টার দাম আমরা এখান থেকে গুণ করে দিই, দেখো 3 দোগুণা 6, 3 তিরিকে 9, 3টা কমলার দাম হবে আমাদের 96 টাকা। আশা করি তোমরা এই ঐকিক নিয়মটাও বুঝতে পেরেছো। এটা তোলো, আর আমি তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আমি যে কয়টা অঙ্ক করাইলাম তোমাদের এটি তো হোমওয়ার্ক থাকবেই, তার সাথে আরও কিছু অঙ্ক একই নিয়মে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা করে নিয়ে আসবে। এখানে নাম্বারগুলো এলোমেলো দেওয়া আছে, আগে 11, তারপরে 3, এরপরে 4, এভাবে দিলাম আমি তোমাদেরকে। আর 25 পৃষ্ঠা থেকে আমি তোমাদেরকে দিলাম কোশ্চেন মার্ক চেন ও জবাব একটা দেওয়া আছে, আর একটা দেওয়া আছে হচ্ছে 1 নাম্বার, এটি আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি এই 5টা অঙ্ক। এই 5টা তো তোমরা করবেই, এর সাথে তোমরা হোমওয়ার্ক করবে হচ্ছে 26 পৃষ্ঠার 1 2 ঐকিক নিয়মের এই 2টা অঙ্ক করবে। তারপরে সৃজনশীলটা আমি তোমাদেরকে করিয়ে দিব। এরপরে করবে হচ্ছে 27 পৃষ্ঠার থেকে করবে হচ্ছে 4 5, 27 পৃষ্ঠা থেকে করবে 4 5
আর করব হচ্ছে 2 আর 6। এখানে আবারও দেওয়া আছে 2, নিচে লিখে দিচ্ছি 2 এবং 6। এই কয়েকটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক। এই পর্যন্ত আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি 1 2 3 4 5টা, আর 1 2 3 4 5 6 এই 6টা অঙ্ক তোমাদের অতিরিক্ত বাড়ির কাজ। অবশ্যই তোমরা এটা উঠিয়ে নিবে এবং করবে। একটা অঙ্ক জানে তোমাদের করা বাদ না থাকে, যেটা বাদ থাকবে যদি না পারো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে, স্যার এই অঙ্কটা বুঝতে পারি না, এই অঙ্কটা আমাদের রিপিট ক্লাস নিয়ে দেন। আমি অবশ্যই তোমাদেরকে রিপিট ক্লাস নিয়ে দেব। তো ধন্যবাদ শিক্ষার্থীরা, সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।